নিষিদ্ধ উপন্যাস পর্ব ১ খুলব কি খুলব না, খুলব কি খুলব না করে খুলেই ফেলল শোভন সিন্দুকটা। পুরনো আমলের লোহার সিন্দুক, এই বোধ হয় প্রথম খোলা হলো। এর আগে কেউ মনে হয় খুলেনি কখনো। চাবিটাই তো নেই, ছিল না বোধ হয় কোনোকালে। যখন লাগিয়েছিল তারপর থেকেই হয়তো চাবিটার অন্তর্ধান হয়েছে, হয়তো বা হত্যা করা হয়েছে। কিন্তু কেন? নিশ্চয় কোনো কারণ আছে। অনেক খুঁজেছে শোভন চাবিটাকে, কিন্তু পায়নি। বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা বলেছিলেন ও সিন্দুক খুলতে হবে না। আমাদের বংশের সিন্দুক যদিও, তবু এটা এখনো পর্যন্ত কেউ যখন খোলেনি তখন আর খুলতে হবে না। কেন? ও প্রশ্ন করেছিল। বাবা বলেছিলেন, বললাম তো কেউ কোনোদিন খোলেনি তাই। কিন্তু কি আছে তা তো জানতে হবে। শোভন বলেছিল, না, কোনো দরকার নেই। বাবা উত্তর দিয়েছিলেন, কিন্তু বাবা ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলেছিলেন, এর বয়স প্রায় ৭০-৭৫ বছর হবে, বোধ করি। কিন্তু কেউ কোনোদিন খুলেনি বা খুলবার চেষ্টাও করেনি। সবাই এটাকে আমাদের বংশের উন্নতির কারণ হিসেবেই মনে করে। আর উন্নতির কারণকে কেউ জনসমক্ষে হাজির করে না। ও চুপ করে গেছিল। এখন সিন্দুকটার উপর অধিকার একমাত্র ওর। কেননা বাবা গত হন এই ১ মাস হলো। এখন ঘরের বড় সেই, অতএব সবকিছুরই দেখাশোনা করতে হবে। সমস্ত সম্পত্তি তার, সিন্দুকও তার। এইসব ভেবেই সে সিন্দুকের একটা নতুন চাবি তৈরি করিয়েছিল, আর সেইটার দিয়েই সে ওটা খুলেই ফেলল। এখন তাকে বারণ করার কেউ নেই। নিশ্চয় অনেক কিছু আছে এটায়। অনেক কিছু। ছোটবেলা থেকেই তার বড়ই কৌতূহল এটার উপরে। কিন্তু এতদিন কোনো উপায় ছিল না ওর। বাবার বারণ, যদিও তিনি আদেশ দিয়ে গেছেন, তবে সে আদেশ মানা এখন আর তার পক্ষে সম্ভব নয়। আর নিশ্চয় আগের সব উত্তরসূরিরা তার পূর্বসূরিদের সব কথা শুনে আর মেনে চলে এসেছে, কিন্তু ওর পক্ষে এখন আর তা মানা সম্ভব নয়। অতদিনের কৌতূহল তার রোখা যায় না। দাড়ি, অন্তত ও যে কৌতূহলটুকু এতদিন বয়ে নিয়ে এসেছে তা কি সহজে মিটে যায়? মিটে না, বলেই সে আজ সিন্দুকটা খুলে ফেলেছে। সে ভেবেছিল অনেক গুপ্তধন আছে, তাই এত উতলা হচ্ছিল। একটা গুপ্তধন তার একান্ত দরকার ছিল এই সময়। ব্যবসায় মন্দা চলছে অনেক দিন থেকে। বাবা বেঁচে থাকতে থাকতেই একটা মোটা টাকার জোগান কোনো দিক থেকে হলে বিজনেসটাকে ঠিকমতো দাঁড় করানো যেত। আবার ওর পূর্বসূরিদের টাকার সেরকম দরকার হয়নি, বা হলেও এদিক ওদিক থেকে ম্যানেজ করতে পেরেছে। কিন্তু ও এখন খুব মুশকিলে আছে। কারণ বেশ কিছুদিন আগেই একটা নতুন প্রজেক্টে হাত দিয়েছে। কিন্তু সরকারি বিভিন্ন বেড়াজালের ভিতর ঢুকে গিয়ে যতই বেরোতে যাচ্ছে ততই যেন সেই জালেই আরও বেরিয়ে যাচ্ছে। আর খুলতে গেলে লাগছে টাকা। এই টাকা টাকা করতে করতে টাকা যেন সব হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই তার টাকার দরকার। তাছাড়াও মানুষের একটা কৌতূহল বলেও কথা আছে। সিন্দুকটার ভিতরে কি আছে? যাই হোক, সিন্দুকটা খোলার পর সে যা আশা করেছিল, সেটা সে তেমনভাবে কিছুই দেখতে পেল না। যা ছিল তা হলো কিছু সোনার গয়না, সেকেলে আমলের, আর একটা সোনার বিষ্ণু মূর্তি, আর একখানা লাল শালুতে মোড়া মোটাসোটা বই বা খাতা কিছু হবে। সেটা একদিকে রেখে সে প্রথমে বিষ্ণু মূর্তিটার দিকে দেখল। অনেক পুরনোই মনে হচ্ছে, দাম হবে। কিন্তু সামান্য কিছু টাকার জন্য এটাকে বিক্রি করবে সে? এটা তো মনে হয় বংশের দেবতাদারি, তাদের কুলদেবতা। এটাকে বিক্রি করা যাবে না। না না, ছি, এরকম কাজ সে করতে পারবে না। গয়নাগুলোকে সে এবার দেখল, একটার পর একটা। সোনার তো বটেই, তাছাড়া দু একটা হিরেও আছে কিছু। হ্যাঁ, এগুলোয় কাজ চলতে পারে। কত দাম হবে এখনকার বাজারে? ২৫-৩০ লাখ। যাকগে, সে না হয় পরে দেখা যাবে। তবে এ টাকায় ওর কুলোবে না। ওর আরও টাকা চাই, কম করেও ৫-৬ কোটি। এই গয়না বিক্রির সামান্য টাকায় তার কিছুই হবে না। ও ভেবেছিল সিন্দুক ভর্তি মোহর থাকবে, আর সে মোহরে ওর সব সমস্যার সমাধান হবে। কিন্তু কিছুই তো পেল না একরকম। এই গয়নাগুলো আর যেন ছুঁতেই ইচ্ছা করছে না ওর। মনে হলো ঠিকই বলেছিলেন ওর বাবা, না খুললেই হতো। যা হওয়ার তা তো হলো। এখন কি হবে? সে মনে মনে করে, একেই বলে ছুঁচো মেরে হাত বন্ধ। সে সিন্দুক বন্ধ করে ঘরের বাইরে বেরোতে যাবে, ঠিক এমন সময় তার মনে হলো, কে যেন তাকে বলল, সবই দেখলি আর আসল জিনিসটাই দেখলি না। সে ঘুরে দাঁড়ায়। কে বলল এ কথা? চারদিকে তাকিয়ে সে দেখল, কিন্তু কাউকে কোথাও দেখতে পেল না। তবে কি তার মনে কথা বলেছে? কিন্তু সে যেন স্পষ্ট মানুষের গলার আওয়াজ শুনতে পেল। কিন্তু কোথায় মানুষ? ধুর, সব মনের ভুল। সে আবার বেরোতে গেল। কিন্তু সেই একই কথা, একই কথার পুনরাবৃত্তি, যেন কেউ আদেশ করছে। কিন্তু কিসের আদেশ? কোনো আসল জিনিস? ও চিন্তায় পড়ল। তারপর অনেক ভেবে আবার সিন্দুকের কাছে গেল সে। সিন্দুক খুলল, খুলে দেখল, কিছুই দেখতে পেল না। সেই তো ওইসব জিনিসই।
সেই গয়না, সেই বিষ্ণু মূর্তি, আর সেই লাল শালুতে মোড়া একটা বই বা খাতা। তারপর সন্দেহের বশে সে গোটা সিন্দুকটার এদিক ওদিক খুঁজল, যদি কোনো ফোকর বা এক্সট্রা কোনো খোপ আছে বা থেকে থাকে, আর সেখানে কোনো অমূল্য গুপ্তধন যদি থাকে, যদি তার ভাগ্যে তার বংশের অজানা সম্পত্তি থাকে, একদিন তো সেটা প্রকাশ করা দরকার। কিন্তু আশ্চর্য, সে রকম কোথাও কিছুই তো নেই। তবে আচ্ছা, ওই কথাগুলো বললই বাকে, এই বিষ্ণু মূর্তি, এটা ছাড়া তো এখানে কেউ নেই। সেখানেই বসে পড়ল শোভন। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর সে ভেবে স্থির করল, তাহলে এই লাল শালুর ভিতর যে জিনিসটা আছে, সেখানে কিছু নেই তো। এই মনে করে সে শালুটা খুলল, দেখল একটা সুদৃশ্য খাতা। অনেক দিনের হলেও খুব একটা ময়লা বা হলদেটে দাগ পড়েনি খাতাটায়। কেন? খাতার কাগজ ভালো করে পরীক্ষা করে সে কাগজটা বেশ দামি আর স্পেশাল, অর্থাৎ বিশেষ ধরনের একটা খাতা। অনেকক্ষণ ভালো করে খাতাটা দেখে নিয়ে খাতার মলাটটা উল্টালো সে। খুব সুন্দর হস্তাক্ষরে কিসব লেখা, বাংলায়। এখানে কি কোনো গুপ্তধনের কথা লেখা আছে? পর্ব 2। শোভন অবশেষে লাল শালুতে মোড়া বই বা খাতা যাই হোক সেটা খুলল। খুলতেই সুন্দর স্বর্ণাক্ষরে লেখা একটা খাতা তার হাতে এলো। খাতাটা পড়তে শুরু করল সে। কোনো এক কনকাঞ্জলি চৌধুরীর। চৌধুরী, তার মানে আমাদেরই পূর্বপুরুষ। নামটা কি চেনা চেনা লাগছে, মানে শুনেছিল কারো কাছে কখনো। হতে পারে, মনে তোর পড়ছে না কিছুই। কিন্তু কে ছিলেন এই ভদ্রমহিলা? শোভন ভাবে, তারপর নিজের মনেই বলে, কজন পূর্বপুরুষের নাম আমরা মনে রাখি। পিতা, পিতামহ, প্রপিতামহ, এই পর্যন্তই তো। কেউ কেউ হয়তো আরও একজনের, তারপর আর নয়। কিন্তু সে তো সব পুরুষদের। মহিলাদের নাম না, খুব একটা মনে রাখে না লোকে। যাই হোক, নিশ্চয় আমাদেরই কেউ হবে। কি লিখেছেন উনি দেখা যাক, এই ভেবে সে শুরু করল পড়তে। আমার নাম কনকাঞ্জলি চৌধুরী, স্বামীর নাম দেবরত্ন চৌধুরী, নিবাস নবাবগঞ্জ। এই পর্যন্ত পড়ে থামল শোভন। নবাবগঞ্জ, নামটা শোনা শোনা লাগছে। আছে কি এখনো সেটা? হয়তো আছে, না হলে নাম পাল্টেছে। কোথায়? আর যেখানেই হোক, তাতে এখন আর শোভনের কি? সে আরও পড়তে শুরু করল। ভদ্রমহিলা আরও লিখেছেন, আমি জানি কেউ আমার এই লেখাটা যখন পড়বে তখন আমি আর এই পৃথিবীতে থাকব না। ফলে আমি যা জানি, যা দেখেছি, যা উপলব্ধি করেছি তা সবই এখানে লিখব। এমনকি আমার নিজের ভুলও। তবে একটা ব্যাপার জানিয়ে রাখি, আমার বংশের কেউ ছাড়া একা অন্যায় কেউ পড়লে ধ্বংস হয়ে যাবে। আর যদি আমার বংশের কেউ এটা পড়ে তবে সে এক গুপ্তধনের সন্ধান পাবে। আমাদের এই কুলদেবতা শ্রী বিষ্ণুর নামে শপথ করছি আমার এখানের লেখার একটা বর্ণও মিথ্যে নয়। মনে মনে বলল শোভন, বেশ ঠাকুমা, না ঠাকুরমার ঠাকুমা, এবার তুমি বলো তো গুপ্তধন কোথায় আছে? আর ঠিক তখনই শোভনের মনে হলো, কেউ যেন বলে উঠল, এইটা পড়। পড়তে পড়তেই সব পেয়ে যাবি। চারদিকে তাকিয়ে দেখল সে, কিন্তু কাউকে দেখতেই পেল না। সে আবার পড়তে শুরু করল। আমি খুব রূপসী ছিলাম ছোটবেলায়। আমার বাপের বাড়িও রাজপরিবার। তবে সে রাজত্ব তখন ক্ষয়িষ্ণু। নদীর ধারে বসতি হওয়ায় অর্ধেক রাজত্ব নদীর গর্ভে তলিয়ে গেছে। তবু যা আছে, তা দিয়ে নবাবগঞ্জের মতো 7টা রাজাকে কেনা যায়। যাই হোক, আমি রাজকন্যা, বাপের খুব আদরের, তাই মনে অত্যন্ত অহংকার ছিল। যা খুশি তাই করতে পারি। রাজকন্যা করব নাই বা কেন? পিতাকে যা বলতাম তাই এনে দিতেন। আমার এক দাসী ছিল, নাম সুনয়না। সে আমার সব অপকর্মের সঙ্গিনী ছিল। আমার মাথায় বেশি বেরোতো বদবুদ্ধি। আবার আমি খুব সুন্দরী হওয়ায় আমার অহংকারও নেহাত কম ছিল না। আমি আমার দাসী তথা সইকে সব কথা বলতাম। সে আমার চেয়ে বছর কয়েকের বড় ছিল। ফলে তার চেহারা আমার চেয়ে বেশ উন্নত ছিল। অর্থাৎ সে একধারে ছিল সর্ষি, রূপবতী এবং নবযৌবনা। ওর বুকের স্তনগুলো ছিল খুব উন্নত। আমার খুব ঈর্ষা হতো। তাকে ঘন্টার পর ঘন্টা আমার সামনে বসিয়ে রাখতাম অনাবৃত বক্ষে। আর আমি গবেষণা করতাম ওর আর আমার শরীর নিয়ে। কেন ও বড় স্বাস্থ্যবতী আর আমি কেন নই? আমি রাজকন্যা, আমার সব জিনিস আগে পাওয়ার হক। কেন এক দাসী হয়ে? আমার চেয়েও সব আগে আগে পেয়ে যাচ্ছে আর আমি কেন পাচ্ছি না? এক রাজকন্যা হয়েও আমার যে ওর মতো বয়স হয়নি, আর সবার শরীর বা শরীরের গঠনও একরকম হয় না। রাজকন্যা হলেই বা কি, শরীর কখনোই রাজকন্যা বা মন্ত্রী কন্যা দেখে না। শরীর নিজের নিয়মেই বড় হয়, সেটাও যেন আমার বোঝার প্রয়োজন হতো না। তার কারণ আমার আরও তাড়াতাড়ি আরও সুন্দর হওয়া দরকার। আর উন্নত বক্ষ না হলে তাকে প্রকৃত সুন্দরী বলা যায় না। আমার শখ ছিল উন্নত বক্ষ আর স্থূল নিতম্ব। শুধু মুখশ্রী সুন্দরী যথেষ্ট নয় বলেই আমার একটা বদ্ধমূল ধারণা ছিল। কে কিভাবে এই ধারণা আমার মনের মধ্যে এনে দিয়েছিল তা অবশ্য আমার জানা নেই। অথবা কি নিজে থেকেই আমার মধ্যে এসে বাসা গেড়েছিল। যাই হোক,
আমি ওকে দিয়েই সম্ভবত আমার মনের ইচ্ছাগুলো মিটিয়ে নিতাম বা মেটানোর চেষ্টা করতাম। আমি ওকে বলতাম, তুই আমার শরীরটা নে আর তোর শরীরটা আমায় দে। ও বলতো, তা কি দেওয়া যায়? আমি বলতাম, তোর ইচ্ছে নেই। ও হাসতো, বলতো ঠিক আছে, আমি তো তোর সামনেই বসে আছি, তোর তুই যেমন করে পারিস নিয়ে নে। ডট ডট। আমি বাধা দেব না। ও চুপ করে বসে থাকতো আর আমি ওর মাথা গা গলা সবকিছু হাত দিয়ে দেখতাম আর ভাবতাম কিভাবে নেওয়া যায়। যদি মুখ নিতে চাইতাম তো মুখের চামড়া টেনে টুনে দেখতাম। ডট ডট। না, আসতো না। ওর লাগতো মুখটা কুঁচকে যেত, কিন্তু আমি রাজকন্যা বলেই হয়তো ও চুপ করে থাকতো। ডট ডট। আমাকে কিছুই বলতো না, ফলে আমার সাহস দিন দিন আরো বেড়ে যাচ্ছিল। ডট ডট। আর বেড়ে যাচ্ছিল ওর উপর অত্যাচারের মাত্রা। ও সবসময় হাসি মুখে থাকতো, কিন্তু ওর মনে কি হতো আমি বুঝতাম না। বোঝার চেষ্টাও করতাম না। কেন করব? আমি তো রাজকন্যা। সকলের, যারা আমার অধীনে থাকে তাদের উপর অত্যাচার করা আমার জন্মগত অধিকার। আর সুনয়না হলো আমার দাসী, খাস দাসী। এরকম হাজার হাজার দাসী আমি পুষতে পারি। আমার অঙ্গুলি হেলনে সুনয়নার মতো কয়েকটা কেন কয়েক গন্ডা কয়েক শত দাসী এসে আমার পদসেবা করবে। সুতরাং একটা দাসী বাদী মরল আর বাঁচল, কিচ্ছু যায় আসে না। আমার স্বভাব উদ্ধত হয়ে উঠল। আমি অহংকারী তো ছিলামই, আমি নৃশংস হয়ে উঠলাম ক্রমশ। আর এইভাবে একদিন আমি বড় হয়ে গেলাম। বড় হলাম কালের নিয়মে, আর বাকি যা কিছু দোষ বা অপগুণ বলা যায় তা হলো শুধুমাত্র আমি রাজার মেয়ে তথা রাজকন্যা বলে। কিন্তু বাদ সাধল নতুন এক রাজকর্মচারী কমলেশ রায়। কেন জানি না ওকে আমার মনে ধরল। হয়তো এই মনে ধরার পিছনে কারো ইচ্ছা থাকতে পারে। কার ইচ্ছা জানি না, জানবার প্রয়োজন মনে করিনি। কিন্তু আমি ঠিক করলাম, ওকে আমার চাই। আর যেহেতু আমি রাজকন্যা তাই আমি যা বলবো, যা চাইব সব আমার অধিকার। ও তো সামান্য একটা কর্মচারী মাত্র, ওর কি বা মূল্য আছে? এতদূর পড়ার পর শোভন ভাবল, এসব জেনে আমার হবে কি? কে কোথায় কবে কি করেছে তার ফিরিস্তি নিয়ে আমার হবেটা কি? আমার গুপ্তধনের সন্ধান কই? এই ভেবে সে খাতাটাকে একদিকে ঠেলে রেখে দিল। আর ঠিক সেই সময়কে যেন আবারও বলে উঠল, ধৈর্য ধর, ঠিক পেয়ে যাবি। আমি মিথ্যা বলি না। শোভন আবার খাতাটা ধরল, ভাবতে লাগলো, এই নতুন রাজকর্মচারী কমলেশকে কি সে পেয়েছিল? তাকে পাওয়ার এত আগ্রহই বা কেন? আর পেয়ে কি করেছিল? বিয়ে। সবকিছু জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন।